সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত আছো। কারণ তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো, তোমরা নিশ্চয়ই সিলেবাস হাতে পেয়েছো। তোমরা সিলেবাসে যে তারিখ উল্লেখ আছে তোমাদের প্রথম পর্ব পরীক্ষার, সেই তারিখটা কিন্তু 21শে মার্চ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। অন্যান্য বছর আমরা একটু পরীক্ষা দেরি করে নেই বা পরীক্ষা দেরি করে হয়, ক্যান্টনমেন্ট যে সিদ্ধান্ত নেয়। কিন্তু এইবার বছর যেহেতু তোমাদের 14ই এপ্রিল থেকে রোজা শুরু হয়ে যাবে, সেহেতু রোজার আগেই তোমাদের স্কুলের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তা কোনো রকম পরীক্ষা না হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে পরীক্ষাটা হবে। এটা তোমরা যেহেতু জানো যে পরীক্ষা হবে, সেহেতু এখন থেকে তোমাদের আর মাত্র 20 দিন সময় আছে। তা আমি সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব, বাবারা, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে তোমরা চমৎকার করে পড়াশোনা শুরু করো, নইলে বিপদে পড়ে যাওয়া এখনো পর্যন্ত। তবে আমি মনে করি যে তোমাদের আসলে অল্প কিছুদিন তোমরা লেখাপড়ার জন্য পেয়েছো, মাত্র 2 মাস আর 2.5 মাসের মাথায় তোমাদের পরীক্ষা হচ্ছে। অসুবিধা নেই, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমাদের প্রশ্ন খুব বেশি কঠিন হবে না। তোমরা যদি মোটামুটি আন্তরিকতার সাথে প্রচেষ্টা গ্রহণ করো, তাহলে তোমাদের পরীক্ষা সহজ হবে, ভালো হবে। এখন আসো, তোমাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে। পরীক্ষা পদ্ধতি হচ্ছে তোমাদের 4র্থ শ্রেণীতে যে ধরনের প্রশ্ন মানবন্টন ছিল, পঞ্চম শ্রেণীতেও বাংলা প্রশ্নের মানবন্টন সেই একই রকম। কিন্তু যেহেতু তোমরা 4র্থ শ্রেণীতেও পরীক্ষা দিতে পারোনি, সেহেতু একটা সমস্যায় তোমাদের পড়তে হবে। তবে তোমরা যারা সিলেবাস হাতে পেয়েছো, এই সিলেবাসে দেখো যে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা মানবন্টন দেওয়া আছে। এই মানবন্টন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, ইনশাল্লাহ তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, এই মুহূর্তে আমরা যদি তোমাদের হাতে যদি কারোর কাছে কোনো গাইড টাইড এইরকম থেকে থাকে, গাইড পুস্তক, তাহলে তোমরা সেখানেও দেখবা কি বিভিন্ন সালে যে প্রশ্নের মানবন্টন দেওয়া আছে, বিশেষ করে 2019 সালে যখন বা 2020 সালে যখন সমাপনী পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার যে মানবন্টন, ওই মানবন্টন অনুযায়ী তোমাদের বাংলা পরীক্ষা হবে। সেই জন্য আমি মনে করি যে তোমরা অন্যান্য জিনিসপত্রগুলো ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে থাকো, নিজেরাই পড়তে থাকো। আমি যে শব্দার্থ দিয়েছি তোমাদের 130 পৃষ্ঠা, আগামী দিন পড়া থাকবে শব্দার্থের 131 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠা। উপায় নেই, এটা পর্যন্ত পড়লেই আমাদের হয়ে যাবে। এটা পড়বা। আর তোমাদের যে মূল বইটা যে তোমরা পড়ে চলেছো, গদ্য এবং কবিতা, এই গদ্য এবং কবিতা থেকে তোমাদের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে, বিভিন্ন সময় বইয়ের মধ্যে দেখবা কিছু সমার্থক শব্দ দেওয়া আছে, কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, কিছু এক কথায় প্রকাশ দেওয়া আছে। এক কথায় প্রকাশ মানে কি, আমরা যে শব্দার্থগুলো তৈরি করছি, সেই শব্দার্থের মধ্যে অর্থাৎ 130, 31, 32 পৃষ্ঠার মধ্যে থেকেই এক কথায় প্রকাশ তুমি পেয়ে যাওয়া। আচ্ছা, তারপরে যুক্তবর্ণ ইত্যাদি, আমরা এইগুলো তোমাদেরকে আমি যুক্তবর্ণ তোমরা পেরে যাবা। তাহলে এইরকম করে মানবন্টন দেখে যেখানে যেখানে তোমাদের প্রবলেম তোমরা ভাইবারে উল্লেখ করবো, আমরা সেই সমস্ত জায়গায় প্রশ্ন পড়াশোনা করবো ইনশাল্লাহ। তা আসো, আমি আজকে তোমাদের জন্য আরেকটি গদ্য উপস্থাপন করব। সেটা হচ্ছে তোমাদের মৃৎশিল্প, শখের মৃৎশিল্প। এটা আমরা ইন ডিটেলস যদি দেখো, তোমরা মাটি দিয়ে তৈরি শিল্পকেই আমরা মৃৎশিল্প বলি। এখন পাঠ্যাংশ প্রমিত উচ্চারণের ক্লাসে সবাইকে পড়ে শোনানো হবে, যে পড়ে শোনাবে তোমরা, সেই সুযোগ পাচ্ছ না। পাঠ শেষে পাঠের বিষয়বস্তু ব্যাখ্যা করবা এবং কিছু ছাত্রছাত্রীকে পাঠের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইবে। যাও দেখো, জিজ্ঞাস, এখানে এই একটা তোমার যুক্তবর্ণ রয়েছে, বর্গীয় যা যোগীয় বা বিজ্ঞান বা বিজ্ঞ বা সংজ্ঞা। শিল্প হচ্ছে লয়পয়, তারপরে অল্প কল্পনা। পদ্য হচ্ছে দয়ময়, ছদ্ম পদ্য। তারপরে সম্প্রদায়, জন্যে ময় পয় র ফলা, ম যোগ প যোগ র ফলা বা সম্প্রসারণ। যুক্তবর্ণের সমস্ত কঠিন শব্দগুলো কয়েকবার সঠিক উচ্চারণে পড়বে। নতুন শব্দ অর্থ শখ, মনের ইচ্ছা। শখের হাড়ি হচ্ছে শখের জিনিস রাখার হাড়ি। টেপা পুতুল হচ্ছে এঁটেল মাটি দিয়ে টিপে টিপে বানানো পুতুল। নকশা হচ্ছে রেখা দিয়ে আঁকা ছবি। কথায় আছে মামার বাড়ি মধুর হাড়ি। তারপরে এই যে সব করে জিনিসপত্র হাড়িতে রাখা হয়, এঁটেল মাটি টিপে টিপে তৈরি করা হয় দেশের, ইত্যাদি ইত্যাদি। তোমরা এগুলো বই থেকে পড়ি। এখন তোমরা একটু জিনিস খেয়াল করো, যে তোমাদের যে এখানে শখের মৃৎশিল্প যে একটা প্রবন্ধ মতো দেওয়া আছে বা একটা আলোচনা করা আছে,
এই শখের মৃৎশিল্প প্রবন্ধটা আমি এখন তোমাদের গদ্য ক্লাসে এটাকে সম্পূর্ণ করে পড়া সম্ভব নয় যদিও, তারপরে দেখো শখ হচ্ছে মনের ইচ্ছা বা অভিরুচি, টেপা পুতুল, এগুলো পারলে তোমরা এখানে এখানে বই পুস্তক থেকে যে প্রশ্ন হচ্ছে, এই যে এসবই গ্রামের শিল্পীদের তৈরি, এই যে মৃৎশিল্প দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি। মাটির পুতুল জমানো আমার একটি শখ। মাটির তৈরি শিল্পকে মৃৎশিল্প বলে। আমরা মেলা থেকে অনেক ট্যাপা পুতুল কিনলাম। এখানে একটা শূন্যস্থান করে আনন্দপুর কখন মেলা বসে? পয়লা বৈশাখে। তারপরে মামা কোথায় পড়েন সেটা তোমরা এখান থেকে বইয়ের মধ্যে থেকে এইগুলো তোমরা করবা, নৈর্ব্যক্তিক হিসেবে পড়বা। নিচের প্রশ্ন উত্তরগুলো এখান থেকে কিছু প্রশ্ন উত্তর আছে, সেই প্রশ্ন উত্তরগুলোও তোমরা পড়ার চেষ্টা করবা। আর হচ্ছে দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, বাসন কোসন, পেয়ালা, সুরাই, মটকা, জ্বালা, পিঠে তৈরির টানা শ্বাস, আরও কত কি। মাটির তৈরি শিল্পকলাকে আমরা বলি শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন করে শ্রম দরকার, হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। তাহলে শিল্পকলা বলতে তুমি কি বোঝো? শিল্পের কাজের জন্য কি কি প্রয়োজন আর কেন কুমারদের কাছে এসব কাজ সহজ? নিশ্চয়ই তিনটা প্রশ্নই তোমরা বুঝতে পেরেছো। অত্যাধিক সহজ প্রশ্ন হবে, এখানে কোনো কঠিন কিছু হবে না। শিল্পের কাজের জন্য কি কি প্রয়োজন, আসলে এখানে উল্লেখ নেই যে মৃৎশিল্পের জন্য কিনা। তো এখন শিল্পের কাজের জন্য তোমার এখানে একটু ধরো কিছু অভিজ্ঞতা বা তোমার অন্যান্য শিল্প, কিন্তু মাটির শিল্পের জন্য তোমার কি কি দরকার? দরকার হচ্ছে মাটি, তারপরে যত্ন করে মানে করার মতো একটা মানসিকতা, তারপরে শ্রম দিতে হবে সেরকম, তারপর হাতের নৈপুণ্য থাকতে হবে বা নিপুণতা বা কারিগরি জ্ঞান থাকতে হবে। এইগুলো তোমাদের মানে যে কোনো একটা, বিশেষ করে মৃৎশিল্প কথাটা আর কথা ছিল, সে মৃৎশিল্পের কাজের জন্য কি কি প্রয়োজন আর কেন কুমারদের কাছে এইসব কাজ সহজ? তারা হচ্ছে যে বংশ পরম্পরায় যুগ যুগ ধরে জীবন ধরে তারা এই কাজগুলো করে আসছে, ফলে এই কাজগুলো তাদের কাছে খুবই সহজ হয়, স্বাভাবিক। কারণ তারা মানে বাবা দাদা বিভিন্ন আমল থেকে তারা যুগ যুগ ধরে এই কাজগুলোই করে আসে। তো যাই হোক, এখন আমি বলছি কি যে তোমাদের এই যেগুলো আমরা পড়াচ্ছি এইগুলো অনেক সময় বেশি বেনিফিটেড নয়। আমরা আগামী ক্লাস থেকে আমাদের করে তোমাদের লেখাপড়া মানে প্রথম পর্ব পরীক্ষাকে মাথায় রেখে সেই সিলেবাসগুলোকে পড়বো, যদিও আমরা সেই সিলেবাস পড়তেও দিয়েছি। বিশেষ করে তোমরা ওখান থেকে পড়লে মূল বইয়ের থেকে যে তোমরা শব্দার্থ পড়তে শিখেছো 130, 31, 32 তিনটা এই তিনটা পৃষ্ঠা থেকেই তোমাদের প্রশ্ন হবে। তাই সেই জন্য তোমরা এটাকে সুন্দর করে শেখো। এখান থেকে শব্দের অর্থও যেমন কাজে লাগবে, পাশাপাশি এইগুলো থেকে তোমরা করতে পারবা, যে এক কথায় প্রকাশও করতে পারবা। আর বইয়ের মধ্যে থেকে অথবা তোমাদের ব্যাকরণ বই যারা কি এখনো কেননি তারা ব্যাকরণ বই কিনে ফেলো। ব্যাকরণ বইয়ের মধ্যে থেকে তোমাদের যে যুক্তবর্ণ, তারপরে তোমাদের যে সমার্থক, তারপরে যে তোমাদের তোমার এই যে বিপরীত শব্দ এইগুলো রয়েছে, এগুলো তোমাদের ওই বই প্লাস মূল বইয়ের তোমাদের পাঠ্য থেকে এইগুলো পড়বে। তাই সেই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা চমৎকার করে এই প্রশ্নোত্তরগুলো পড়ে শেষ করো। আর থাকলো লেটার বা অ্যাপ্লিকেশন, সেগুলো আমি আলোচনা করব, যদিও তোমরা চতুর্থ শ্রেণী থেকেই এগুলো কিছু শিখেছ। তারপরে আমি এগুলো আলোচনা করব, বিপরীত শব্দ নিয়েও কিছু আলোচনা করব, যুক্তবর্ণ নিয়েও আলোচনা করব। আমি আশা করি তোমাদের এগুলো সুবিধা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো শেষ করব। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব, যেহেতু তোমাদের সামনে খুব বেশি সময় নেই, তোমরা পড়তে শুরু করে দাও। তোমার বাবা মায়ের কথা শোনো, স্কুলও কিন্তু খুলে যাবে, তোমরা জানো 30 তারিখ থেকে স্কুল খুলে যাবে, হয়তো বা তার আগে থেকেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সবাই তোমরা বাবা মায়ের কথা শুনে ভদ্র ছেলে মেয়ের মতো লেখাপড়া করো, যেন তোমরা বিপাকে পড়ে না যাও। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবে, তারপর বাবা মায়ের কথা শুনবে, চলবে, এই রকম প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ।